চিকিৎসকদের নিয়ে কটূক্তি, হামলা এবং স্বাস্থ্য খাতকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। আজ জাতীয় জাদুঘরের সামনে সর্বস্তরের চিকিৎসকবৃন্দ ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকরা। বক্তারা বলেন, চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি এবং হামলার ঘটনা শুধু চিকিৎসক সমাজের জন্য নয়, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হুমকি। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, কর্মপরিবেশ সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সুরক্ষিত রাখতে চিকিৎসকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ সময় তাদের স্বাস্থ্য খাতের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন। কিছুদিন আগে সাংবাদিক মাসুদ কামাল সাহেব যে বিশ্বতাপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা চিকিৎসক হিসেবে এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। সবাই আমরা আসলে রাস্তায় নেমেছি, রাস্তায় নামার তো আমাদের কথা ছিল না, কিন্তু এমন ভাবে আমাদেরকে ডিগ্রেডেড করা হয়েছে। সাংবাদিক মাসুদ কামাল, তার বিচার করা হোক, কিভাবে আইনের প্রক্রিয়া তার বিচার হইতে পারে, সেই মানহানির মামলা আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা করব এবং আমরা আশা করছি সরকারও এ ব্যাপারে হবে, ব্যবস্থা নিবে। কামাল ব্যক্তিগতভাবে যে কথাটি বলেছেন, গুরুত্বপূর্ণ আচরণ করেছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আমাদের চিকিৎসা সমাজের বিরুদ্ধে বহুদিনের একটা ষড়যন্ত্রের অংশ এবং সেটা দিনে দিনে আমরা দেখতেছি যে বিভিন্ন সময় হাসপাতালে ভাঙচুর, ডাক্তারদের নাজেহাল, ডাক্তারদেরকে মারধর করা এবং ডাকাত চোর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মন্তব্য চলছে। ডাক্তাররা মানুষকে যদি সেবা না দিত, করোনার সময় কত শত চিকিৎসক নিজের জীবন করে, আমাদের এখানে স্বাস্থ্য সম্পাদক ডাক্তার রফিক ভাই আছেন, উনি নিজে কত শত মানুষের সেবা দিয়েছেন। দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মধ্যে প্রয়োজনীয় টিকা সংগ্রহে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউনিসেফের মাধ্যমে হাম প্রতিরোধী টিকা কেনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এজন্য 412,71,00,000 টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 92 জন এবং হামের উপসর্গে আরও 539 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে 3 মাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে 631 জনে। একই সময়ে 66,000-এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। টিকার ঘাটতি ও সরবরাহ সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছিল ইউনিসেফ। সংস্থাটির পক্ষ থেকে আগেও একাধিকবার স্বাস্থ্য কর্তৃপক্ষকে সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে ফিরে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাজধানী আদ্দিন মেডিকেল হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া কারণ দর্শানো নোটিশের জবাব প্রত্যাখ্যান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ নোটিশের জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। তিনি হাসপাতালের জবাবকে ভেগ বা সাজানো ব্যাখ্যা হিসেবে উল্লেখ করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে এবং খুব দ্রুতই সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রোগীর সংখ্যার অনুপাতে চিকিৎসক বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। যেটা প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যের বাইরে অনেক গল্প কাহিনী ওনারা করেছেন যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আজকে সংসদের ফাঁকে মিটিংয়ে বসে আমরা কি করতে যাচ্ছি সেটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদেরকে জানাবো। বললাম তো, আমরা সন্তুষ্ট হইনি। গভীর রাতে ইরানের একাধিক স্থানে দফায় দফায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কেশমদ্বীপ, জাস্ক, সিরিক এবং বন্দর আব্বাস সহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের অযৌক্তিক আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এটি ছিল পরিস্থিতির সমানুপাতিক প্রতিক্রিয়া। অন্যদিকে তেহরান এসব হামলাকে উস্কানিমূলক বলে উল্লেখ করে কঠোর পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানি বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না এবং নিরাপদ থাকতে চাইলে বিদেশি বাহিনীকে অঞ্চল ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সীমান্ত হত্যা ও পুশিন ইস্যুতে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছে জামায়াত ইসলামী। আজ রাজধানীর মগবাজারে 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতীয় মন্ত্রীদের বক্তব্যের মতোই শোনায়, যা দেশের স্বার্থ রক্ষায় সরকারের ব্যর্থতার প্রমাণ। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে, যেখানে সীমান্তে হত্যাকাণ্ড ও পুশিনের ঘটনা বাড়ছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একই সঙ্গে তিনি দাবি করেন, গত 3 মাসে হাজারের বেশি পুশিনের চেষ্টা এবং অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা বাড়ছে বলে দাবি করা হয়। ৩৩টা জেলা ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দেবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ফেলে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। এই সরকার আসার পর থেকে যেভাবে প্রশাসনিক দলীয়করণ করছে, একসাথে অতীতকে ছাড়িয়ে গেছে। পুলিশ এবং অন্য ডিপার্টমেন্টের দুর্নীতি যেমন আছে, রাজনীতিকরণও আছে। এই রাজনীতিকরণের যে প্রতিক্রিয়া প্রভাব পড়ে প্রশাসনের উপর, সেই কারণে কিন্তু সাহসী পদক্ষেপ পুনরায় নিতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে 3টি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। পরিবেশ সংরক্ষণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে এই কর্মসূচি মাসব্যাপী দেশের বিভিন্ন স্থানে চলবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলাতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি বিজ্ঞান চর্চা, গবেষণা ও নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে ডক্টর জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ ও বিজ্ঞান চর্চা দুই ক্ষেত্রেই দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। এই উদ্যোগগুলো পরিবেশ রক্ষা ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুন্দর নিবিড় সৌন্দর্যে নির্মল হবে এদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর। বৃক্ষরোপণকে শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। সাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের টাইগার প্লাসে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন্ডরক ইন্টারন্যাশনালের বাস্তবায়ন এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সম্মেলনের আয়োজন করা হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম ও জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ অনেকে। পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা বরগুনা সড়কের দেবীপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পার্শ্ববর্তী জেলা বরগুনার সঙ্গেও পিরোজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়েছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন সহ চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার ভোররাতে তুষখালী মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচা মাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজে ওঠার সময় বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পরপরই সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী
প্রকৌশলী মোহাম্মদ রাসেল জানান, বৃষ্টি ভেঙে পড়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত ট্র্যাকটি উদ্ধার এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। কুষ্টিয়ার কুমারখালীতে বুজরুক বাখই গ্রামের বাসিন্দা তাজেম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার উপজেলার তরুণ অডিটোরিয়ামের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমারখালী থানা মোড়ে গিয়ে কর্মসূচি শেষ করে। এতে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তাজেম আলীকে পরিকল্পিতভাবে নির্মম হত্যার পর তার মরদেহ বুজরুক বাখই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ফেলে রাখা হয়। তার এই ঘটনায় অভিযুক্ত রশিদুল, মিরাজ, আরমিন, আকাশ ড্রাইভার, রবিউল, ফাহিম ও মিঠু সহ জড়িতদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিক্স ও মনোহরি দোকান সহ 7টি দোকানে আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে শহীদ আহসানুল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার মিশ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নুসরাত জাহান খান। এ সময় প্রধান অতিথি জাতীয় আইনি সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম, বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ এবং সাধারণ মানুষের অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আইন সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। পাটের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদ প্রযুক্তির প্রসার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বরগুনার পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা সদরের আয়োজনে কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তাসলিম আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহ আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাত হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন সহ অন্যান্যরা। টাঙ্গাইলের নাগরপুরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি টাঙ্গাইলের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আশেক পারভেজ। এ সময় বক্তব্য রাখেন নগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিন ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহমদ আলী রানা সহ অনেকে। দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ঘোড়াঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন কাউসার শেখ। এ সময় আরও বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার সহ অন্যান্যরা। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বুধবার নগরীর উপশহর মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ফগার মেশিনে কীটনাশক স্প্রে করে 2 সপ্তাহব্যাপী এই বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন,
ডোবা, জঙ্গল ও মশার প্রজনন স্থানে ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে।